যদি কিছু হয় কিংবা হার্টে যদি কিছু হয় তাহলেই আমরা ঘাবড়ে যাই, এবং ঘাবড়ে গেলে কি হয়? এনজাইটি হয়। এনজাইটি আর এনজিনা একেবারে খুব কাছাকাছি শব্দ দুইটা। ফলে ওই যে প্রথম আলোচকে বলেছেন যে এটা একটা হার্টের রোগ। হার্টের রোগ হোক আর বুকের রোগ হোক আর যাই হোক, কিন্তু আমরা এই রোগটা হলে একটু চিন্তিত হয়ে পড়ি। এই যে দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা থেকেই এনজাইনা পেক্টোরিস এর সার্থকতা। এটার প্রাথমিক লক্ষণটা হলো বুক ব্যথা এবং একটা সবসময় দুশ্চিন্তা, বুক ব্যথা, খারাপ লাগা বোধ। এটা হয় কি করে? যখন আমার বুকের মধ্যে অক্সিজেনের রক্তের অভাব হয়। অক্সিজেনযুক্ত রক্তের অভাবের কারণেই বুকে একটা চাপবোধ এবং সেই সঙ্গে বুক ব্যথা শুরু হয়। এটাকে আমরা বলি এনজাইনা পেক্টোরিস। এটার আরেকটা নাম আমরা কাছাকাছি আরেকটা নাম পাই, সে নামটা হলো মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়েন তাদের জন্য এনজাইনা পেক্টোরিস একটা নতুন নাম এবং নতুন চিন্তা ভাবনা, কিন্তু আমাদের আশেপাশে এনজাইনা পেক্টোরিসের রোগীর কিন্তু অভাব নেই। এনজাইনা পেক্টোরিসের রোগী অনেক। ফলে যারা লেখাপড়া নাও করেছি তাদের কাছেও এনজাইনা পেক্টোরিসটা পরিচিত। একটা সিম্পল বুকের ব্যথা, বুকের চাপবোধ এবং সবসময় একটা ডিসকমফোর্ট ফিল করা, আরামহীনতা। সে আরাম আর থাকে না তার, কারণ ওই যে বলছে পাশাপাশি একটা মৃত্যু ভয় চলে আসে তার। এই বুঝি মরে যাব, এই বুঝি আমার শ্বাস বন্ধ হয়ে যাবে। এই যে তার আরামবোধের অভাব, এই জিনিসটাও তার লক্ষণের মধ্যে আমরা বেশি বেশি করে দেখি। সেই সঙ্গে বুকটা ভারী ভারী লাগে, বুকের মধ্যে চাপ বোধ, সেই সঙ্গে শ্বাসকষ্ট এবং সেই সঙ্গে তার মনে হবে যেন বুকটাকে চেপে বেঁধে রেখেছে, এইরকম একটা অবস্থা। এই লক্ষণগুলো আমরা এনজাইনা পেক্টোরিসে দেখতে পাই। এখানে আমরা দেখাতে চেয়েছি যে এই যে অক্সিজেনের রক্তের অভাবটা কিভাবে হয়। রক্তনালীটা চেপে গেছে, রক্তনালীর মধ্যে কিছু চর্বি জাতীয় দ্রব্যের সঞ্চার হয়েছে, সঞ্চিত হয়েছে, তার ফলে সেই রক্তনালী চেপে যাওয়ার ফলে রক্তের প্রবাহটা বিঘ্নিত হচ্ছে এবং যার ফলে সেখানে অক্সিজেন রক্তের অভাব দেখা দিচ্ছে। এইভাবেই আমাদের এনজাইনা পেক্টোরিসের উৎপত্তি। সাধারণত শারীরিক এবং মানসিক চাপের ফলে এনজাইনা পেক্টোরিস হয়ে থাকে। সামান্য কয়েকটা কারণের কথা বলছি আর কি, যে সাধারণত শারীরিক এবং মানসিক চাপের কারণে এনজাইনা পেক্টোরিস হয়, এবং যদি আমরা তো সেই সময় একটু রেস্ট নিতে পারি তাহলে আবার সেটা কমে যায়। হঠাৎ করে বুকে একটা চাপবোধ, বুকে জাম হয়ে যায়, বুকে ব্যথা হয়, শ্বাসকষ্ট হতে থাকে। মানুষ হাঁটতে হাঁটতে জিনিসটা অনেক সময় আমরা দেখি, বয়স্ক লোকরা হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে থেমে গেল, দাঁড়ায় পড়লো, অথবা আশেপাশে কোনো দোকান টোকান থেকে গিয়ে চেয়ার বা টুল যাই পেলো কাছে একটু বসে পড়লো। যদি সম্ভব হয় আশপাশে একটু পানি নিয়ে একটু পানি খেলো, তাহলে সে কিন্তু আবার আরাম। এই জিনিসটা আর কি আমরা দেখতে পাই আমাদের সমাজে, যে হাঁটতে হাঁটতে তার হঠাৎ করে শ্বাসকষ্ট, বুকে চাপবোধ এবং ব্যথা, সেই সময়টাই হলো এনজাইনা পেক্টোরিস। সেই অবস্থাটাই হলো এনজাইনা পেক্টোরিস। দ্য symptom of angina pectoris may occur due to fright, shock, hurrying, anger, exertion, violence, sexual activities, walking against the wind, ascending staircases, walking up hills, walking on ramps, as well as by having heavy meals and during exercise. অনেকগুলো কথা আমরা বলে ফেললাম। এই সমস্ত অবস্থায় এই বুকে ব্যথা, বুকে চাপবোধ, বুক ভারবোধ এবং শ্বাসকষ্ট হতে থাকে, যাকে আমরা বলি এনজাইনা পেক্টোরিস। সেগুলো কি কি? কোনো একটা আঘাতের কারণে, কোনো কিছু তার দ্রুত করার একটা প্রবণতা, দ্রুত হাঁটবে, দ্রুত কিছু করবে, দ্রুত চিন্তা করবে, এই কারণেও তার হতে পারে। রেগে যাওয়ার ফলে হয়ে যেতে পারে।
কোনো কিছুতে তার খুব ভায়োলেন্স যদি দেখা যায়, সেই ভায়োলেন্সের কারণে তার হতে পারে। এমনকি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, সেক্সের পরে অনেকে দেখা যায় যে তার এই বুকে ব্যথা হয়ে যায়। সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের কারণেও এই অ্যাঞ্জিনা পেকটিস দেখা যায়। ওয়াকিং এগেইনস্ট দ্য উইন্ড, বাতাসের উল্টো দিকে যদি হাঁটতে থাকে তাহলে তার বুকে ব্যথা শুরু হতে পারে। আবার অ্যাসেন্ডিং স্টেয়ারকেসেস, মানে লিফট থেকে উপরের দিকে উঠতেছে, লিফটে মানে কিন্তু সে হাঁটছে না কিন্তু উপরের দিকে উঠতেছে, তার বুকে চাপ পড়ছে, এই কারণে হতে পারে। আবার দেখা গেল যে পাহাড় বেয়ে উপরের দিকে উঠতেছে, সে ওঠার সময় তার বুকে চাপ পড়ে বা ব্যথা। আবার অনেকে না আজকাল আমরা দেখি না মডেলরা হাঁটে, র্যাম্প বলা হয়, হ্যাঁ, বা ক্যাটওয়াক, এই ওই অবস্থাতে অনেকের এই বুকে ব্যথাটা হয়ে যায়। অ্যাজ ওয়েল অ্যাজ হ্যাভিং হেভি মিলস অ্যান্ড ডিউরিং এক্সারসাইজ। আবার আমরা বিয়ে বাড়ি দাওয়াত পেলে বা কোথাও গেলে বেশি বেশি খেয়ে ফেলি, কারণ এর থেকে বাধা দেওয়ার নাই, যত ইচ্ছা ঢালো, এই বাটির এই মাংস দিয়ে এখানে, তো এইরকম আর কি অর্ডার দিই আর চলে আসে আর ঢেলে নিয়ে নেই। এরকম অতিরিক্ত খাওয়ার ফলেও আবার আমাদের এই অ্যাঞ্জিনা পেকটিস হতে পারে। আর আজকাল আবার ব্যায়াম করার একটা ফ্যাশন আসছে, অসময়ে ব্যায়াম, খাওয়ার পর পরই ব্যায়াম, অতিরিক্ত মনে করে যে ডাক্তার বলছে 20 মিনিট ব্যায়াম করতে, 40 মিনিট 45 মিনিট ব্যায়াম করি না, তাহলে তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে, তাড়াতাড়ি আমার সব কিছু ঠিক হয়ে যাবে। দেখা গেলো অতিরিক্ত ব্যায়াম করে আবার তার ওই বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তো অতিরিক্ত কিছু করা যাবে না আর কি। এই অতিরিক্ত ব্যায়ামের ফলেও তার এই অ্যাঞ্জিনা পেকটিস হতে পারে। অ্যাঞ্জিনা মে অলসো অকার ডিউরিং অর আফটার ইটিং, খাওয়ার সময় এবং খাওয়ার পরেও অ্যাঞ্জিনা হতে পারে। এক্সপোজার টু কোল্ড টেম্পারেচার অর টু উইন্ড, ঠান্ডা বাতাসে গেলে অথবা ঠান্ডা তাপমাত্রায় গেলেও অ্যাঞ্জিনা পেকটিস হতে পারে। অবস্থাটা দেখেন, অ্যাঞ্জিনা পেকটিস রোগীর বুকের ব্যথাটা, বুকের চাপটা কীভাবে ধরছে তারা, চেহারার বিকৃতিটা দেখলে বুঝতে পারতেছে, এবং বুকে সে হাত দিয়ে তার সে জায়গায় আরাম বোধ করার চেষ্টা করছে। কারণ তো মোটামুটি আমরা বলেই ফেলেছি, তারপরে সিস্টেমেটিক্যালি বলছি। হেভি মিল, অতিরিক্ত খাওয়া, ফিজিক্যাল এক্সারশন, দৈহিক চাপবোধ, দৈহিক বেশি কিছু করে ফেলা, ইমোশন আর এক্সাইটমেন্ট, পার্টিকুলারলি অ্যাঙ্গার অ্যান্ড অ্যাংজাইটি, রেগে গেলে কিংবা দুশ্চিন্তার কারণে যদি তার মানসিক অবস্থার সৃষ্টি হয় সেজন্য হতে পারে। এক্সপোজার টু কোল্ড, ঠান্ডায় চলে যাওয়া, ঠান্ডা কাছাকাছি যাওয়া। হাইপার ইনসুলিন ডায়াবেটিক পেশেন্টরা যদি আবার বেশি বেশি ইনসুলিন নিয়ে নেয় তাহলে অ্যাঞ্জিনা হতে পারে। স্ট্রেনিং অ্যাট স্টুল, যাদের কোষ্ঠবদ্ধতা থাকে তারা খুব চাপ দিতে থাকে মল বের করার জন্য, এই মল বের করার জন্য চাপ দিতে দেখা যায় তার বুকে ব্যথা শুরু হয়ে যায়, এরকম অবস্থাও হয়। সেক্সুয়াল ইন্টারকোর্স, যেটা আগেও বললাম যে সেক্সের ফলে অনেক সময় তাদের দেখা যায় যে অ্যাঞ্জিনা হয়ে যায়। আর মিক্সচুরেশন মানে প্রস্রাব করা, প্রস্রাব ত্যাগ করার ফলেও অ্যাঞ্জিনা হতে পারে। 3 ভাগ 5 ভাগ নিয়ে গোলমাল, আমরা সেই গোলমালে যেতে চাই না। যে যেখানে যেভাবে পেয়েছে, কেউ 5 ভাগ করছে, কেউ 7 ভাগ করছে, কেউ 3 ভাগ করছে, এরকম। তো আমরা যেটা দেখেছি 3 ভাগ, সেই 3 ভাগটাই বলছি। একটা হলো স্টেবল অ্যাঞ্জিনা, একটা হলো আনস্টেবল অ্যাঞ্জিনা, আর একটা হলো ফ্রিঞ্জ মেটালস অ্যাঞ্জিনা। স্টেবল অ্যাঞ্জিনাটা কি? Stable when there is no change in frequency, duration and precipitating factors. বুক ব্যথা বারে বারে হচ্ছে, অনেকবারই হচ্ছে, এবং প্রত্যেকবারই দেখা যায় একই অবস্থা, একই কারণে, একই রকমের ব্যথা, একই রকমের তার সব কিছু হয়, সেইটাকে বলা হয় স্টেবল অ্যাঞ্জিনা। তার যতক্ষণ থাকে বুকে ব্যথাটা 5 মিনিট থাকে, সরকার দেখা 5 মিনিটই থাকে, এরকম। তারপরে কতদিন পরে পরে হয় যে একদিন পর পরে, তার একদিন পর পরই হয়, কারো 3 ঘন্টা পর, তার 3 ঘন্টা পর পরে, এইরকম তার ফ্রিকোয়েন্সিটা, তার ডিউরেশনটা এবং তার যে হওয়ার যে কারণটা, সেই কারণটা যদি একই থাকে সবসময়, সেটাকে বলা হয় স্টেবল। সাধারণত এটা 5 মিনিটের কমই স্থায়িত্ব লাভ করে এবং বিশ্রাম নিলে ভালো হয়ে যায়, সেটা কি বলা হয়? স্টেবল অ্যাঞ্জিনা। আনস্টেবল অ্যাঞ্জিনা, ইন আনস্টেবল অ্যাঞ্জিনা symptoms আর মোর সিভিয়ার। এখানে তার সিমটমগুলো স্ট্যাবলের চেয়ে বেশি, ব্যথাটা বেশি, শ্বাসকষ্টটা বেশি, এরকম তার জিনিসগুলো, লক্ষণগুলো তার একটু আগের চেয়ে তীব্র, স্ট্যাবলের চেয়ে আনস্ট্যাবলের তীব্র হয়। অ্যাঞ্জিনা অফ এফোর্ট উইথ ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন,
এখানে তার ফ্রিকোয়েন্সিটাও বেশি এবং ডিউরেশনটাও স্থায়িত্বকালটাও বেশি। Provoked by less than usual stimuli and occurs at rest। এবং আগেরটা যেমন নাকি যে যদি একটু 3 তালা উঠলে চাপ হতো, এখন দেখি 1 তালা উঠলে চাপ হয়ে যায়। তার কারণগুলো একটু দ্রুততার মধ্যে চলে আসে এবং সংখ্যার দিক দিয়ে কমে যায়, পরিমিতির দিক থেকে কমে যায়। এই অবস্থাটাকে বলা হয় আনস্টেবল অ্যাঞ্জিনা। এবং এটাও দেখা যায় অনেক সময় এই রেস্টে, আগেরটা স্টেবলটা রেস্ট নিলে কমে, কিন্তু এটা রেস্টের সময়ও বাড়ে এই অবস্থাটা। এরপর তৃতীয় যে ভাগটা সেটা হলো প্রিজমেটাস অ্যাঞ্জিনা। প্রিজমেটাস অ্যাঞ্জিনাটা হলো অলমোস্ট অলওয়েজ অকার্স when a person is in rest। সে বিশ্রামে আছে, ওই সময় তার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। ইউজুয়ালি বিটুইন মিডনাইট অ্যান্ড আর্লি মর্নিং, মধ্যরাত এবং প্রাতঃকাল ভোরবেলা, এই দুইটার সময় মধ্যবর্তী সময়ে তার এই বুক ব্যথাটা শুরু হয়। দিস অ্যাটাকস ক্যান বি ভেরি পেইনফুল। আগে স্টেবল এবং আনস্টেবল যতটা ব্যথা, এই প্রিজমেটাস অ্যাঞ্জিনায় তার ব্যথাটা আরও বেশি তীব্র। প্রিজমেটাস অ্যাঞ্জিনা ইজ রেয়ার, এটা খুব কমই দেখা যায়, রিপ্রেজেন্টিং অ্যাবাউট 2 out of 100 কেসেস। যদি 100টা আমরা অ্যাঞ্জিনা প্যাক্টিসের কেস পাই, তার মধ্যে মাত্র 2টা রোগীর ক্ষেত্রে পাই, অর্থাৎ শতকরা 2 জন অ্যাঞ্জিনা রোগীর মধ্যে, 100 জন অ্যাঞ্জিনা রোগীর মধ্যে 2 জন হলো এই প্রিজমেটাস অ্যাঞ্জিনার রোগী। And usually occurs in younger patients than those who have other kinds of angina। অ্যাঞ্জিনা রোগাক্রান্ত ব্যক্তিদের মধ্যে কম বয়সী যারা, তাদের ক্ষেত্রে এই প্রিজমেটাস অ্যাঞ্জিনাটা দেখা যায়। হার্টের এখানে ওই যে রক্তনালী এবং হার্টের অবস্থাটা দেখানো হয়েছে, সেখানে রক্ত চলাচলে বিঘ্ন, যার ফলে ওই যে রক্তনালীর A এবং B, 1 এবং 2 দুইটা নালী দেখানো হয়েছে। সেই নালীর মধ্যে দেখা যাচ্ছে যে একটা রক্তনালী স্ফীত আর একটা রক্তনালীটা চাপা। এর ফলে রক্ত সরবরাহের যে বিঘ্ন, সেই বিঘ্নতার কারণে এখানে অক্সিজেন জেনুইন রক্তটা আমরা কম পাই, তার ফলে বুকের ব্যথা শুরু হয়। এর লক্ষণগুলো কি কি? ব্রেথলেসনেস আর ডিসপেনিয়া, শ্বাসকষ্ট, চেস্ট পেইন ওভার মিডল আর লোয়ার স্টার্নাম আর বিহাইন্ড দ্য স্টার্নাম। স্টার্নামটা তো চিনি আমরা, বুকের মাঝখানে যে চ্যাপটা হাড়টা, এটা লোয়ার স্টার্নাম এবং স্টার্নাম পিছন দিকে ব্যথাটা হয়। বুক ধরফর করে, পালপিটেশন হয়, সুয়েটিং হয়, তার ঘাম হতে থাকে। চেস্ট পেইন উইথ ভাইস লাইক কনস্ট্রিকশন আর চোকিং, বুক ব্যথাটা হয় যে মনে চেপে আসে, এরকম একটা বুক ব্যথা। এক্সটেনশন অফ পেইন টু রাইট অর লেফট আর্ম, বুকের ব্যথাটা ডান হাত, ডান বাহু কিংবা বাম বাহু পর্যন্ত প্রসারিত হয়, হাতে যায়, এমনকি আঙ্গুলে যায়, আবার ওদিকে ঘাড়ে যায় এবং মুখের মাড়িতে পর্যন্ত চলে আসে। ফেইননেস, তার মধ্যে একটা ব্যথার চোটে ফিট হয়ে যায়। অ্যাপ্রিহেনশন, র্যাপিড হার্ট রেট, তার শ্বাসটা দ্রুত চলতে থাকে। অ্যাঞ্জিনা প্যাক্টিস ক্লিনিক্যাল অ্যাপিয়ারেন্স, চেস্ট পেইন লাস্টিং 3 to 5 minutes। এই অবস্থায় অ্যাঞ্জিনা প্যাক্টিসের রোগীদের বুকের ব্যথাটা 3 থেকে 5 মিনিট দীর্ঘ হয়। বাট অল পেশেন্টস গেট সাবস্টার্নাল পেইন। স্টার্নামে যে সবসময় ব্যথাটা হবে এমন কিছু না, আশেপাশেও ব্যথা হতে পারে। ইট মে বি ডিসক্রাইবড অ্যাজ প্রেশার, হেভিনেস, স্কুইজিং অর টাইটনেস। ব্যথাই শুধু না, সেখানে চাপ বোধ অথবা ভার বোধ এরকম, অথবা চেপে ধরে আছে এরকম, অথবা শক্ত হয়ে আছে এরকম একটা অনুভূতি থাকতে হবে। ব্যথাই যে সবসময় থাকবে তা না। ইউজ দ্য পেশেন্টস ওয়ার্ডস, এখানে রোগী যা বলে আমাকে সেটাই মানতে হবে, সেটা মেনেই আমার কেস স্টাডিটা করতে হবে। পেশেন্ট যদি বলে আমার বুক চেপে আসে, তা আমাকে চেপে আসাটাই বুঝতে হবে। যদি বলে বুক ভার হয়ে আসে, আমাকে ভার বোধটাই মেনে নিতে হবে, আমি নিজে থেকে বানিয়ে ব্যথা লিখতে পারবো। এই অবস্থাগুলো এখানে বারবার আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে। ইউজ দ্য পেশেন্টস ওয়ার্ড, রোগী যেভাবে বলে সেভাবে আপনি এটাকে লিখে নেন। ক্যান অকার অ্যাট রেস্ট অর আফটার এক্সারশন, বিশ্রামকালে হতে পারে, আবার মানসিক চাপের ফলেও পরবর্তীতে হতে পারে। এক্সাইটমেন্ট অর এক্সপোজার টু কোল্ড, ঠান্ডার যদি আপনার কাছে যান তাহলে হতে পারে। ইনক্রিজ অক্সিজেন ডিমান্ডস অর ভ্যাসোস্পাজম, অক্সিজেনের ঘাটতির ফলে অক্সিজেনের চাহিদা বেড়ে যায়, তখন আপনার এটা হয়। ইউজুয়ালি রিলিভ বাই রেস্ট, সাধারণত বিশ্রামে এটা কমে আসে। চান্স টু রিস্টাবলিশ অক্সিজেন নিডস, আবার এখানে যদি অক্সিজেন দেওয়া হয় কাউকে, অক্সিজেন দিলেও সেটা কমে আসে। পেন মে রেডিয়েট টু আদার পার্টস, আগেও বলেছি যে বুকের ব্যথাটা আস্তে আস্তে দেহের অন্যান্য অঙ্গে যায়, হাতে যায় এবং তার
মুখের মাড়িতে পর্যন্ত চলে যায়। অ্যাঞ্জিনা পেইন্স ইজ নট অলওয়েজ ফেল্ট ইন দ্য চেস্ট, সবসময় যে এটা বুকে অনুভূত হবে এমন কোনো কথা নাই। সোয়েটিং ইনক্রিজ ওয়ার্ক অফ বডি টু মিট বেসিক ফিজিওলজিক নিডস, অ্যাংজাইটি, ঘাম হয় এদের এবং এই সময় তাদের দুশ্চিন্তাও বাড়ে। ট্যাকিকার্ডিয়া হলো যে তার যে হার্টবিট এটা বেড়ে যাওয়া, এটাকে বলে ট্যাকিকার্ডিয়া। হার্ট পাম্পিং ফাস্টার ট্রাইং টু মিট অক্সিজেন নিডস অ্যাজ এনজাইটি ইনক্রিজেস, তার দুশ্চিন্তাটা যত বাড়ে তার হৃদস্পন্দনও তত বাড়তে থাকে। ডিফিকাল্টি ব্রিদিং, শর্টনেস অফ ব্রেথ, শ্বাস নিতে তার কষ্ট হয়। ইনক্রিজ হার্ট রেট, ইনক্রিজ রেসপিরেটরি রেট, তার হার্ট রেটটা যত বাড়ে তার শ্বাস কষ্ট তত বাড়তে থাকে। অ্যান্ড ইনক্রিজেস অক্সিজেনেশন, এবং তার অক্সিজেনের চাহিদা তত বাড়তে থাকে। অ্যাংজাইটি নট গেটিং এনাফ অক্সিজেন টু হার্ট মাসল, দ্য পেশেন্ট বিকামস নার্ভাস, যদি তার হার্টে এবং মাসেলে অক্সিজেন তার চাহিদা মতো না পায় তখনই রোগী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। অ্যাঞ্জিনা পেক্টোরিস রোগীর আমরা টেস্ট কিভাবে করতে পারি, টেস্টগুলো কী কী করবো, সেই টেস্টগুলোর মধ্যে আছে ইসিজি করা, ইকোকার্ডিওগ্রাফি, স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি, আবার স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি বলেও আরেকটা টেস্ট আছে যে তার মধ্যে মানসিক চাপ, দৈহিক চাপ সেটা কত দূর সেটাও ইসিজি করে দেখা। ইন্টারভাস্কুলার আলট্রাসোনোগ্রাফি করতে পারি, সেটা কোনটা, ইন্টারভাস্কুলারটা, আইভিইউ বলা হয়, সংক্ষেপে ডাক্তার বলে আইভিইউ করে আসেন, ইন্টারভাস্কুলার আলট্রাসোনোগ্রাফি। এছাড়া ইন্ট্রাকরোনারি ডপলার, কালার ডপলার আমরা অনেকেই করি, এটা হলো ইন্ট্রাকরোনারি ডপলার। আরও টেস্ট আছে কয়েকটা, স্ট্রেস টেস্টিং, দিস ইজ মোস্ট কমনলি ইউজ টেস্ট ফর মেকিং দ্য ডায়াগনোসিস অ্যান্ড ডিটারমিনিং দ্য প্রগনোসিস অফ এনজিনা। এনজিনাটার তীব্রতা কত দূর এবং কী অবস্থায় আছে সেটা পরিমাপ করার জন্য স্ট্রেস টেস্টিংটা করা হয়। স্ট্রেস থেলিয়াম 201 মায়োকার্ডিয়াল ইমেজিং, এটা হয়, দিস ইজ সুপিরিয়ার টু এক্সারসাইজ ইসিজি ফর, ইসিজি চেয়ে এই টেস্টে আরেকটু সুপিরিয়ার, এটার ফলে আমরা কনফার্ম হতে পারি অ্যাঞ্জিনা পেক্টোরিসে। বাট দিস টেস্ট ইজ নট ওয়াইডলি অ্যাভেলেবল, কিন্তু সব জায়গায় এটা পাওয়া যায় না। করোনারি এনজিওগ্রাফি শুড বি ডান ইন অল কেসেস ওয়্যার আর্থেরোস্ক্লেরোসিস অর এম্বোলি আর সাসপেক্টেড, যদি আমরা মনে করি যে আর্থেরোস্ক্লেরোসিস, যে তার আর্টারিগুলো চেপে গেছে, এটা যদি আমরা মনে করি তখন তার এই করোনারি এনজিওগ্রাফিটা আমাদের করতে হয়। এনজিনা পেক্টোরিসের সাথে অন্যান্য কোন কোন রোগ হতে পারে সেগুলো কি, ইসোফেজিয়াল স্পাজম, খাদ্য নালীতে একটা খিঁচুনি বা আক্ষেপ। গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স, খাবার যা খাই এটা উল্টো দিকে চলে আসে, এটাকে বলা হয় গ্যাস্ট্রিসোফেজিয়াল রিফ্লাক্স। মাস্কুলোস্কেলেটাল পেইন, পেশিতে এবং অস্থিতে ব্যথা। অ্যাংজাইটি অ্যান্ড হাইপার ভেন্টিলেশন, সে খুব দুশ্চিন্তা হয়ে থাকে এবং শ্বাস নেওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে যায়। দরজা জানলা খুলে সে দরজা জানলার সামনে গিয়ে সে শ্বাস নেয়, কার্বোভেজের রোগী দরজা খুলে শ্বাস নেয়, বাতাস যায়, এই অবস্থা, এটাকে বলা হয় হাইপার ভেন্টিলেশন অ্যাংজাইটি। তারপর আছে পেরিকার্ডিয়াল পেইন, হৃৎপিণ্ডের যে উপরে আবরণটাকে বলা হয় পেরিকার্ডিয়াম, সেই পেরিকার্ডিয়ামে যে ব্যথা সেটা হলো পেরিকার্ডিয়াল পেইন। পালমোনারি এম্বোলিজম, ফুসফুসের মধ্যে তার সমস্যা হয়ে যায়, শ্বাসকষ্ট হতে থাকে। অ্যাওর্টিক ডিসেকশন, আর কি হয় যে অ্যাওর্টা মহাধমনীতে যদি তার সমস্যা হয় সেখানে দেখা যায় যে তার বুকে ব্যথা, এই জন্য যেটাকে আমরা এনজিনা পেক্টোরিস বলি। এনজিনা পেক্টোরিস হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা করতে হলে আমরা বারবারই বলি যে কথাটা, যে সদৃশ লক্ষণে ঔষধ দিতে হবে। অনেকগুলো ওষুধের কথা বলা হয়েছে এখানে, আমিও কয়েকটা ওষুধের কথা বলবো, কিন্তু এই ওষুধগুলো আমাদেরকে দিতে হবে তার সদৃশ লক্ষণে। রোগীর কেসগুলো আমরা ঠিকমতো নেব, কেসগুলো নিয়ে ওই যে বলা হয়েছে যে রোগী যেই ভাষায় বলে সেই ভাষায় নিয়ে আমরা ওষুধগুলো ব্যবহার করবো। যেহেতু এখানে দেখবেন যে অ্যাকোনাইট থেকে শুরু করে ল্যাকেসিস পর্যন্ত ওষুধের নাম আছে, এই জন্য যেমন অ্যাকিউট এবং আমাদের কাছে ডাল ভাত মনে করি, যেমন অ্যাকোনাইট, বেলেডোনা, কী করে স্যার জটিল একটা, একজন আসছে স্টুডেন্ট খুব জটিল রোগের কথা বললো, তাই বললাম যে অ্যাকোনাইট জানি, ওর বিশ্বাস হলো
অ্যাকোনাইট তো আমরা রোজই পড়ি, বই পড়লেই অ্যাকোনাইট পাই। স্যার এটা কি করি? হ্যাঁ, কিন্তু ওই রোগীটার যে মৃত্যু ভয় আছে আর তার যে সাডেন রাইজেস অফ সিমটম, এখন এটা প্রথম কথা কি, হঠাৎ করে রোগের তীব্রতা বেড়ে যাবে আর তার সাথে মৃত্যু ভয়, এইটা আছে। পানি পিপাসা আছে, আমি এখন এর দিমাত্র কি দিব? কিন্তু এখন এর বললাম কেন, স্যারের মধ্যে আমার দাম দিল না, আমার গুরুত্ব দিল না, এরকমটা একটা। তো এখানে আমরা কতগুলো ওষুধের কথা বলেছি, যেমন আছে গ্লোনোইন, ক্যাকটাস, অ্যামিল নাইট্রেট, ক্রাটিগাস, ল্যাকেসিস, নেজা, অ্যাকোনাইট, স্পাইজেলিয়া, আর্সেনিক অ্যালবাম, ম্যাকফস, সিনিসিফিউটা। এই ওষুধগুলো, এই সঙ্গে আমাদের শাহজাহান সাহেব বলেছিলেন স্ট্রেপ্টোকক্সিনা। স্ট্রেপ্টোকক্সিনা হলো একটা ব্যাকটেরিয়াল ওষুধ। যদি আমরা কনফার্ম হই যে ওই ব্যাকটেরিয়াটার কারণে হচ্ছে, এবং এটা এই স্ট্রেপ্টোকক্সিনামটা ব্যবহৃত হয় ঠান্ডা যাদের লেগে থাকে দীর্ঘদিন, ওই ঠান্ডা লাগা রোগীদের জন্য, তার ফলে যাদের বুক ব্যথাটা হয়, এখানে আছে একটা ঠান্ডার কাছাকাছি গেলে রোগ বৃদ্ধি, ঠান্ডা লাগিয়ে রোগ বৃদ্ধি, সেটা যদি থাকে তখন এই স্ট্রেপ্টোকক্সিনামটার কথা আমরা চিন্তা করতে পারি। বুঝেছেন? এইটা আমি এই জন্য আনি নাই ওই ওষুধটার নাম। তো আপনি যেহেতু এনেছেন এই জন্য আমি তাকে পরিষ্কার করে দিলাম যে স্ট্রেপ্টোকক্সিনাম আমরা তখনই ব্যবহার করব যার ঠান্ডার একটা প্রবণতা আছে এবং ঠান্ডা লেগে থাকে, তার সাথে যদি এনজিনা হয় সেক্ষেত্রে স্ট্রেপ্টোকক্সিন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।